আমরা প্রথমে একটু সাতক্ষীরায় যেতে চাই। আমাদের সহকর্মী সজল দাস আছেন সাতক্ষীরায়। তিনি এরই মধ্যে সাতক্ষীরায় পৌঁছে বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন আমাদেরকে। আমাদের সজল দাসের কাছে যাওয়ার কথা। সজল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? প্রচণ্ড দমকা হাওয়া বইছে, সম্ভবত বৃষ্টিপাত হচ্ছে কিনা, এবং যেহেতু আপনি যেখানে আছেন সেই জায়গাটি অনেক বেশি শঙ্কার মধ্যে রয়েছে। সব মিলিয়ে একটু পরিস্থিতি জানাবেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে সবাই গেছেন কিনা, কিংবা অন্যান্য প্রস্তুতির কি অবস্থা? সজল। নাহিদ, এটি এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে, উপকূলের যারা বসবাস করেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া। এবং যেটি মনে হচ্ছিল অনেকেই যারা উপকূলে বসবাস করেন দীর্ঘদিন ধরে ঝড় দেখে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস বইছে। আসলে ঘূর্ণিঝড় রেমালের যে তীব্রতা, যে ভয়াবহতার কথা বলা হচ্ছিল, সেটি একটু একটু করে বোঝা যাচ্ছে এই উপকূলীয় এলাকা। আমি এই মুহূর্তে সাতক্ষীরা শ্যামনগর এলাকায় রয়েছে। যেটি বলছিলাম, সাধারণ মানুষের ধারণা ছিল যে এই ঘূর্ণিঝড়, যেটি অনেক বেশি আলোচনা হচ্ছিল, সেটি খুব বেশি প্রভাব ফেলবে না। কিন্তু আমি যদি একটু নদীর পরিস্থিতি দেখাই, এই মুহূর্তে উত্তাল একদম নদীর। আমি এই মুহূর্তে খোলপেটুয়া নদীর একদম কপোতাক্ষ নদীর ঠিক পাশে আরেকটি নদী, খোলপেটুয়া নদী, এর পাড়ে রয়েছি। একদম উত্তাল একটি অবস্থা নদীর। আর এর ঠিক ওই পারে আপনি ক্যামেরা চোখে হয়তো দেখতে পাচ্ছেন খুব ছোট আকারে, ওই পারে একটি বদ্বীপ, যেখানে একেবারেই ঝুঁকিপূর্ণ একটি অবস্থান মানুষের, যেখানে মানুষকে উদ্ধার করার জন্য, ওখান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে প্রশাসন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, তাদের যে সহায় সম্বল, ঘরবাড়ি সব কিছু ছেড়ে তারা আসলে আশ্রয় কেন্দ্রে যেতে খুব একটা আগ্রহী নন এখনও। যদিও প্রশাসনের সঙ্গে কথা হচ্ছিল, যদি তারা আগ্রহী না হন তাহলে জোর প্রয়োগ করা হবে, এই ধরনের একটি কথাও তারা বলছিলেন। আমার সঙ্গে আমাদের সহকর্মী যিনি সাতক্ষীরায় কাজ করেন তিনি রয়েছেন। একটু সাতক্ষীরা যেহেতু একটি ঝুঁকিপ্রবণ একটি এলাকা এই ঝড়ের গতিপথের হিসেবে, সেই কারণে যে বাঁধগুলো রয়েছে এই সাতক্ষীরার শ্যামনগর এলাকায় আশাশুনি সহ যে উপকূলীয় এলাকা, এখানে 673 কিলোমিটার বাঁধ রয়েছে, যেটা ঝুঁকিপূর্ণ রয়েছে তার মধ্যে প্রায় 5 কিলোমিটার। সেই বিষয়ে একটু আমাদের সহকর্মী মনির রয়েছেন, তার কাছে একটু জানতে চাই। মনির, বাঁধগুলোর কি অবস্থা? আপনারা তো দীর্ঘদিন ধরেই নজরদারি করেন, দেখছিলেন কাজগুলো, ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কি আদৌ ঠিক করা হয়েছে, কিংবা টিকতে পারবে যে বাতাস কিংবা যে ঢেউ তাতে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড 1 এবং 2 এর অধীনে এখানে কিন্তু 1020 কোটি টাকা ব্যয় টেকসই বেড়িবাঁধের নির্মাণ কাজ চলমান ছিল। ঠিক সেই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে, আসলে এখানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় বাঁধগুলো রয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড এর এক্সেন নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন, এখানে 20টা স্পটে অন্তত 5 কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের জলোচ্ছ্বাস হলে এই বাঁধগুলো ভেঙে কিন্তু এই সাতক্ষীরা শ্যামনগর এবং আশাশুনির বিস্তীর্ণ জনপদ আসলে প্লাবিত হবে। এখানে ধন্যবাদ। আমি একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই। এখানে সাধারণ যারা বসবাস করেন একদম উপকূলের এই নদীর তীরবর্তী এলাকায়, বদ্বীপ এলাকায়, সেই এলাকায় একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে বাতাস বেড়েছে, ঝড়ের তীব্রতা বাড়ছে, 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হচ্ছে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বলা হচ্ছে, যাবেন কিনা? যাবো, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, বেরোবো। এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে দেখলাম যে যেতে চাইছেন না, কেন যাওয়ার ইচ্ছা নেই? তাদের ঘর দরজা ভালো আছে, আমাদের ঘর দরজা ভালো নেই, আমরা আশ্রয় কেন্দ্রে যাবো। আচ্ছা, অনেকে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়াও দিচ্ছেন, আবার এর বিপরীত মন্তব্যও পেয়েছি আমি। তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে সহায় সম্বল কিংবা ঘর বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে চাইছেন না। তো এই ছিল মোটামুটি এই সাতক্ষীরার শ্যামনগরের অবস্থা। কারণ এই জায়গাটি দিয়েই ঘূর্ণিঝড়ের যে আঘাত হানার যে সম্ভাবনা, তার একটি যে গতিপথ, সেই পথের একটি অন্যতম জায়গা হচ্ছে এই সাতক্ষীরা। এই কারণেই বেশ ভালোভাবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। নাহিদ। সজল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন। এটি আসলে সবসময় ঘূর্ণিঝড়ে দেখি যে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যারা স্থানীয় তারা আশ্রয় কেন্দ্রে আসলে যেতে চান না ভিটামাটি ছেড়ে, তবে যদি না যান সেক্ষেত্রে শঙ্কাও অনেক বেশি বাড়ে।